একটা সামান্য পুতুল, আর সেটাকে ঘিরে নানান রকম গল্প। কেউ বলে এই পুতুলের প্রাণ আছে, আবার কেউ বলে অবিকল মানুষের মতোই সময়ের সাথে সাথে এই পুতুলের চুল লম্বা হয়। আবার কেউ কেউ বলে এই পুতুল আসলে অভিশপ্ত। কিন্তু যে যাই বলুক না কেন, এই পুতুলকে ঘিরে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। এবং এইটা কিন্তু কোনো গল্প কথা নয়। জাপানের হোক্কাইডোরের একটা ছোট্ট মন্দিরে আজও রাখা আছে এই রহস্যময় পুতুল। বাইরে থেকে একেবারেই সাধারণ, সাদা মুখ, শান্ত চোখ আর একদম স্থির দৃষ্টি। কিন্তু এই স্থির দৃষ্টির আড়ালেই লুকিয়ে আছে এমন কিছু হাড়হিম করা সত্য, যা এখনো মানুষকে এটা ভাবাতে বাধ্য করে যে এইটা কিভাবে সম্ভব। নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপওয়ালার আরও একটা ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। পুতুল আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় আমরা পুতুল নিয়ে খেলেছি। কিন্তু আপনি জানলে চমকে যাবেন যে বাচ্চাদের খেলনা হয়ে ওঠার আগে পুতুলের সবথেকে বেশি ব্যবহার ছিল কালো জাদুতে। আগে হ্যাঁ, সংস্কৃত শব্দ পুট্টুলিকা থেকে এসছে পুট্টুলি, এবং তারপর তার বাংলা অপভ্রংশ পুতুল। তো এই পুতুল কিন্তু কোনো নতুন বা আধুনিক জিনিস নয়। সেই প্রাচীন কাল থেকেই আমাদের সংস্কৃতির সাথে সাথে চলে আসছে এই পুতুল। এবং এটা শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। এই কারণেই দেখবেন পৃথিবীর বিভিন্ন জায়গায় নানান রকম পুতুলকে নিয়ে নানান রকম কাহিনী শোনা যায়। যেমন আমেরিকার অ্যানাবেল ডল, ফ্লোরিডার রবার্ট দ্য ডল, ইংল্যান্ডের ম্যান্ডি ডল, এবং এইরকম আরও অনেক পুতুল আছে যাদের নিয়ে নানান রকম কাহিনী ছড়িয়ে আছে গোটা বিশ্ব জুড়ে। আর আমাদের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঠিক এরকমই একটা রহস্যময় পুতুল নিয়ে, জাপানের সবথেকে বিখ্যাত পুতুল ওকিকু ডলকে নিয়ে। জানবো ঠিক কী রহস্য লুকিয়ে আছে এই পুতুলের অতীতে, কেন এই পুতুল গোটা বিশ্ব জুড়ে এত বিখ্যাত, আর কেন এই পুতুলকে রাখা হয় মন্দিরের ভেতরে। তাহলে চলুন আর এক ফোঁটাও সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্য মিস্ট্রি অফ ওকিকু ডল। আজ থেকে প্রায় 100 বছর আগে, মানে 1918 সালে জাপানের হোক্কাইডোর একটা শহর থেকে এই গল্পের শুরু। সেখানে ছোট্ট ওকিকু তার পরিবারের সাথে থাকে। ওকিকু বাড়ির সব থেকে ছোট, বয়স মাত্র 2 বছর। একদম ছোট্টবেলা থেকেই আর 5টা সাধারণ ছেলে মেয়ের মতো ওকিকু পুতুল নিয়ে খেলতে ভালোবাসে। ওকিকুর একজন দাদা আছে, ওর নাম ইকিচি সুজুকি। তার বয়স তখন 17 বছর। অনেক দিন ধরেই ইকিচি ভাবছিল তার ছোট বোনের জন্মদিনে তাকে কি উপহার দেওয়া যায়, কি দিলে তার বোন ওকিকু সব থেকে বেশি খুশি হবে, সেটা সে কিছুতেই ঠিক করতে পারছিল না। একদিন ওকিকুর দাদা সাপোরের একটা বড় মেলায় যায়। সেখানে ঘুরতে ঘুরতেই তার চোখ পড়ে একটা সুন্দর পুতুলের দিকে। পুতুলটার উচ্চতা ছিল প্রায় 40 সেন্টিমিটার। তার পরনে ছিল একটা সুন্দর কিমোনো। যারা জানেন না তাদের জন্য বলে দেই, কিমোনো হচ্ছে জাপানের একটা ট্রেডিশনাল ড্রেস। আর ওই ট্রেডিশনাল ড্রেসের সাথে ওই পুতুলের মাথায় ছিল ছোট্ট করে কাটা কালো চুল। পুতুলটা দেখতে খুবই সাধারণ, কিন্তু খুবই মিষ্টি। তার মুখটা একদম শান্ত, চোখগুলো বড় বড়, দেখতে অনেকটা ছোট্ট একটা জাপানি মেয়ের মতো লাগছিল তাকে। ইকিচি ঠিক করে সে তার বোনকে এই পুতুলটাই উপহার দেবে। তারপর সে সেই পুতুলটা কিনে বাড়িতে নিয়ে আসে। আর ঠিক এই মুহূর্ত থেকে শুরু হয় সেই অদ্ভুত ঘটনা। ধীরে ধীরে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যেটা পরে এই গল্পটাকে একটা ভয়ঙ্কর রহস্যে পরিণত করে। ওকিকুর জন্মদিনের দিন ইকিচি পুতুলটা তার ছোট্ট বোনকে উপহার দেয়। ওকিকু পুতুলটা পেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর থেকে যত দিন যায় ওই পুতুলটা ওকিকুর কাছে আরো বেশি প্রিয় হয়ে উঠতে থাকে, এবং খুব কম সময়ের মধ্যেই ওই পুতুলটা এতটাই প্রিয় হয়ে ওঠে যে ওকিকু ওই পুতুলটাকে ভালোবেসে নিজের নামেই ওই পুতুলটার নাম রাখে ওকিকু। তার কাছে ওই পুতুলটা শুধু একটা খেলনা ছিল না, সে পুতুলটাকে নিজের সব থেকে কাছের বন্ধু মনে করত। প্রত্যেকটা মুহূর্ত সে ওই পুতুলটাকে নিজের কাছেই রাখত। ঘুমোতে গেলেও নিজের পাশে রেখেই ঘুমোতো, বসে থাকলেও নিজে কোলে নিয়েই বসত। ওকিকু সারাদিন ওই পুতুলটার সাথেই কথা বলতো। তার ছোট্ট জীবনে ওই পুতুলটাই ধীরে ধীরে তার সব থেকে কাছের সঙ্গী হয়ে ওঠে। এবং ওকিকুকে এত খুশি থাকতে দেখে বাড়ির সবাইও খুব খুশি হয়ে যায়।
তার হাসি, তার আনন্দ সবকিছুই বাড়ির পরিবেশটাকে আরো সুন্দর করে তোলে। তার দাদা ইকিচি সুজুকি মনে মনে ভাবত, হয়তো সত্যিই সে বোনের জন্য জীবনের সেরা উপহারটাই এনে দিয়েছে, যে উপহারটা ওকিকুর ছোট্ট জীবনকে এতটা আনন্দে ভরিয়ে দিয়েছে। কিন্তু এই খুশিটা বেশি দিন স্থায়ী থাকেনি। কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটে যেটা এই বাড়ির সমস্ত আনন্দ থামিয়ে দেয়। একদিন হঠাৎ করেই ওকিকো খুব অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভাবে এটা সাধারণ জ্বর বা ছোটখাটো কোনো সমস্যা, কিন্তু যত দিন যেতে থাকে তার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়া একেবারেই কমে যায়। ওকিকো চাইলেও আর আগের মতো হাসি খুশি থাকতে পারে না, এবং তখন বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। কিন্তু এই সব কিছুর মাঝেও ওকিকো তার সেই ছোট্ট পুতুলটাকে এক মুহূর্তের জন্য ছাড়ে না, এবং এইভাবেই পুতুল কেনার 1 বছর পরেই ওকিকোর মৃত্যু হয়। এবং জাপানে একটা প্রচলিত প্রথা আছে, কোনো প্রিয়জন মারা গেলে তার ব্যবহৃত তার খুব প্রিয় জিনিস কফিনের সঙ্গে রাখা হয়। বিশ্বাস করা হয় এসব জিনিস মৃত ব্যক্তির স্মৃতি এবং অনুভূতির সাথে জড়িয়ে থাকে। তাই ওকিকোর পরিবারও প্রথমে তার এই প্রিয় পুতুলটাকে তার কফিনের সঙ্গে রাখার কথা ভেবেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা চেয়েছিল ওকিকোর সবথেকে প্রিয় জিনিসটা যেন তাদের কাছ থেকে দূরে না যায়, যেন কোনোভাবে ওকিকোর এই শেষ স্মৃতিটা তাদের সাথেই থেকে যায়। তাই তারা সিদ্ধান্ত বদলে পুতুলটাকে নিজেদের কাছেই রেখে দেয়, যাতে ওকিকোর স্মৃতি তাদের সাথে সবসময় বেঁচে থাকে। এরপর পুরো বাড়ি একেবারে ভেঙে পড়ে। যে বাড়িতে কিছুদিন আগেও ছোট্ট ছোট্ট পায়ের শব্দ শোনা যেত, সেখানে এখন শুধু নিস্তব্ধতা। একসাথে বাড়ির সবাই গভীর শোকে ডুবে গেল। এবং এইভাবেই ওকিকো চলে যাওয়ার পরেও ওই পুতুলটা ওই বাড়িটাতে থেকে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, বরং ওকিকোর মৃত্যুর পর থেকেই শুরু হয় আসল ঘটনা। ওকিকোর মৃত্যুর কিছুদিন পরেই এমন একটা ঘটনা ঘটে যা প্রথমে কেউই বিশ্বাস করতে চায়নি। একদিন হঠাৎ করেই ওকিকোর দাদা ইকিচি সুজুকি পুতুলটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। তার মনে হয় পুতুলটার চুল যেন আগের থেকে একটু বড় হয়ে গেছে। প্রথমে সে এই বিষয়টাকে গুরুত্ব দেয় না, ভাবতে থাকে হয়তো তারই ভুল মনে হচ্ছে। কিন্তু যতবার সে পুতুলটার দিকে তাকায় ততবারই মনে হয় কিছু যেন একটা বদলে গেছে। যে চুল একসময় ছোট্ট ছোট্ট করে কাটা ছিল, সেই চুল এখন বেশ লম্বা। ঠিক যেরকম একজন মানুষের চুল সময়ের সাথে ধীরে ধীরে বড় হয়, ওই পুতুলটার চুলও যেন দিন দিন সেভাবেই বড় হচ্ছে। এবং এই বিষয়টা এতটাই অস্বাভাবিক ছিল যে ইকিচি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর এই একটা ঘটনাই পরে গিয়ে এই পুতুলটাকে ঘিরে সবথেকে বড় রহস্যের জন্ম দেয়। সুজুকি এই জিনিসটা লক্ষ্য করার পর তার বাবা মাকে জানায়। স্বাভাবিকভাবেই তারা প্রথমে বিষয়টা বিশ্বাস করতে চায় না। তাদের মনে হয় হয়তো ইকিচির কোথাও ভুল হচ্ছে। তবুও নিশ্চিত হওয়ার জন্য তারা ওই পুতুলটার চুল আগের মতো ছোট্ট করে কেটে দেয়। কিন্তু মাত্র কয়েক সপ্তাহ পরেই তারা আবার একই জিনিস লক্ষ্য করে, পুতুলটার চুল আবার লম্বা হয়ে গেছে। এবং এবার শুধু সুজুকি নয়, পরিবারের অন্যান্য সদস্যরাও বিষয়টা নিজের চোখে দেখতে পায়। এবং এই ঘটনা দেখার পরে ধীরে ধীরে বাড়ির সবাই অস্বস্তি অনুভব করতে শুরু করে, কারণ তারা বুঝতে পারছিল না যে একটা পুতুলের চুল কিভাবে বারবার বড় হতে পারে। কেউ বলতো এটা হয়তো কাকতালীয় ঘটনা, আবার কেউ কেউ মনে করতো ওকিকোর সাথে এই পুতুলটার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কিন্তু এই পুতুলটাকে ঘিরে এইটাই একমাত্র অদ্ভুত ঘটনা নয়। পুতুলটার চুল বড় হওয়ার বিষয়টা নিয়ে যখন পরিবারের সবাই চিন্তিত, তখন আরও একটা রহস্যময় ঘটনা ঘটে। বাড়ির মোটামুটি সবাই রাতের বেলা একই ধরনের অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সেই স্বপ্নগুলোতে তারা যেন ওকিকোকে দেখতে পাচ্ছে। কখনো দেখতে পায় ওকিকো দূর থেকে তাদের দিকে তাকিয়ে আছে, আবার কখনো মনে হয় যেন সে তাদেরকে ডাকছে। এবং সময়ের সাথে সাথে এইসব ঘটনা আরো ঘন ঘন ঘটতে থাকে। বিশেষ করে ওকিকোর জন্মদিন এবং তার মৃত্যুদিন যতই কাছে চলে আসে, পরিবারের সদস্যরা ততই অস্বাভাবিক কিছু অনুভব করতে থাকে। বাড়ির ভেতরে হঠাৎ হঠাৎ অদ্ভুত শব্দ শোনা যায়। কখনো মনে হয় কেউ যেন হাঁটছে, আবার কখনো কোনো কারণ ছাড়াই আলো জ্বলে ওঠে বা কখনো নিভে যায়। এমনকি বাড়ির কেউ কেউ মাঝরাতে অদ্ভুত কণ্ঠস্বরও শুনতে পেয়েছে। এবং এই সমস্ত ঘটনার
কোনো ব্যাখ্যা কারোর কাছে নেই। এবং এইভাবে ধীরে ধীরে পরিবারের মধ্যে এই বিশ্বাস জন্ম নিতে থাকে যে হয়তো ওকিকুর আত্মা এখনো কোনো না কোনো ভাবে তার সব থেকে প্রিয় ওই পুতুলটার মধ্যে রয়ে গেছে। এইসব ঘটনার পর গোটা পরিবার মনে করতে শুরু করে যে ওকিকুর আত্মা হয়তো এখনো শান্তি পায়নি। তাই তারা বাড়িতে অনেক পুরোহিতকে ডেকে আনেন। পুরোহিতরা বাড়িতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করেন এবং ওকিকুর আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। কিন্তু এত কিছুর পরেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি। অদ্ভুত ঘটনাগুলো তারপরেও চলতে থাকে। পরিবারের সদস্যরা প্রায়ই রাতে ওকিকুকে নিয়ে স্বপ্ন দেখে। কখনো তারা ওকিকুকে বাড়ির ভেতরে ঘুরে বেড়াতে দেখেন, আবার কখনো মনে হয় সে যেন তাদের সামনেই দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ওই পরিবারের আরো গভীরভাবে বিশ্বাস জন্মায় যে এই রহস্যের সঙ্গে ওকিকু এবং তার এই প্রিয় পুতুলটার কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। এবং সেই কারণে একটা সময় পর এই সুজুকি পরিবার সিদ্ধান্ত নেয় এই পুতুলটাকে আর এই বাড়িতে রাখা যাবে না। সাল 1938। সুজুকি পরিবারকে হঠাৎ করেই সেই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হয়। বাড়ি ছাড়ার সময় তারা তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়, কিন্তু একটা জিনিস তারা সঙ্গে নিতে চায় না, ওকিকুর সেই প্রিয় পুতুল। কিন্তু সেটা তাদের মেয়ের সব থেকে প্রিয় জিনিস ছিল বলে সেটাকে ফেলেও দিতে পারছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় পুতুলটাকে তারা নিজেদের সঙ্গে না নিয়ে একটা মন্দিরে রেখে আসবে। তাদের ধারণা ছিল হয়তো এর ফলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। এরপর তারা পুতুলটাকে নিয়ে যায় মান্নেনজি মন্দিরে এবং সেখানে গিয়ে তারা মন্দিরের পুরোহিতের হাতে পুতুলটাকে তুলে দেয়। শুধু তাই নয়, পুতুলটাকে ঘিরে এতদিন যা যা ঘটেছে, চুল বড় হয়ে যাওয়া, অদ্ভুত স্বপ্ন এবং অন্যান্য সমস্ত রহস্যময় ঘটনাগুলোর কথাও পুরোহিতকে বিস্তারিতভাবে জানায়। এবং এই সব কিছু শোনার পর পুরোহিত ওই পুতুলটাকে মন্দিরেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে পুতুলটাকে দেখাশোনার দায়িত্ব মন্দিরের লোকজনদের উপর চলে যায়। সুজুকি পরিবার ভেবেছিল এইবার হয়তো এই রহস্যের শেষ হবে, কিন্তু কয়েক মাস পরে আবারও একটা অদ্ভুত ঘটনা সামনে আসে। মন্দিরের লোকজনও লক্ষ্য করেন এই পুতুলটার চুল আগের মতোই ধীরে ধীরে বড় হতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই প্রথমে ওই বিষয়টাকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুল আরো লম্বা হতে থাকে, যেন কোনো অদৃশ্য শক্তি নীরবে সেটাকে বাড়িয়ে দিচ্ছে। মন্দিরের লোকজন কিছুদিন পর পুতুলটার চুল কেটে ছোট করে দেয়, কিন্তু কয়েকদিন পরে তারাও লক্ষ্য করে ওই চুল আবার ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। ঠিক যেরকম আমরা মানুষ বারবার 1 মাস 2 মাস পর চুল কাটি, মন্দিরের লোকজন ঠিক সেরকম ভাবেই কয়েক মাস পর পর ওই পুতুলটার চুল কাটতে শুরু করে। এবং এরপর থেকে এই ঘটনাগুলো আরো অদ্ভুত হতে শুরু করে। যারা ওই পুতুলটাকে কাছ থেকে দেখেছে তারা কেউ কেউ বলে যে ওই পুতুলটার মুখেও ধীরে ধীরে পরিবর্তন আসছে। প্রথমে ছোট্ট ছোট্ট পরিবর্তন মনে হয়, তারপর ধীরে ধীরে মনে হয় মুখটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এমনকি এখন ওই পুতুলটাকে দেখলে আপনি দেখতে পাবেন ওই পুতুলটার ঠোঁটের ফাঁক দিয়ে একটা দাঁতের আভাসও দেখা যাচ্ছে। এবং এইরকম একটা ঘটনা ঘটলে বুঝতেই পারছেন চারিদিকে কিরকম আলোড়ন সৃষ্টি হয়ে যায়। তাই এই খবরটাও আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই বিশ্বাস করতে শুরু করে যে ওকিকুর আত্মা এখনও তার এই প্রিয় পুতুলটার সঙ্গেই রয়ে গেছে। আবার কেউ কেউ মনে করে এর পেছনে রয়েছে এমন কোনো ব্যাখ্যা যেটা আজও মানুষের অজানা। আর ঠিক এই কারণেই 1 শতাব্দীরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এই ওকিকু পুতুলের রহস্য আজও মানুষের মনে একই রকম কৌতূহল আর প্রশ্ন জাগিয়ে তোলে। এই রহস্যের টানেই পৃথিবীর নানান প্রান্ত থেকে মানুষ আজও ছুটে আসে সেই বিখ্যাত পুতুলটাকে নিজের চোখে একবার দেখার জন্য। এমনকি আমার নিজেরও ইচ্ছে রয়েছে যদি কোনোদিন জাপান যাই অবশ্যই এই পুতুলটাকে একবার নিজের চোখে দেখে আসব। অনেকেই শুধু গল্প শুনে নয় বরং বাস্তবে ওই পুতুলটার সামনে গিয়ে দাঁড়িয়ে এই রহস্য অনুভব করতে চায়, এবং তাদের মধ্যে আমিও একজন। দেখুন, ভিডিওর একদম শেষে একটাই কথা বলার, এইসব অদ্ভুত ঘটনার কোনো প্রমিনেন্ট ব্যাখ্যা আজও কেউ খুঁজে বার করতে পারেনি। আসলে পৃথিবীতে এরকম অনেক ঘটনাই ঘটে যেটার ব্যাখ্যা আমরা এখনো জানি না। যাই হোক, সময়ের সাথে সাথে এই ওকিকু পুতুলকে ঘিরে গল্প আর রহস্য আরও বেশি ছড়িয়ে পড়েছে।
কেউ এটাকে কিছু অদ্ভুত বা অতিপ্রাকৃত ঘটনা বলে বিশ্বাস করে, আবার কোনো কোনো বিজ্ঞান মনস্ক মানুষ এটা মনে করে যে এর পেছনে কোনো সাধারণ কারণ আছে যেটা এখনো পর্যন্ত মানুষ বুঝতে পারেনি। সে এর পেছনে কারণ যেটাই হোক না কেন, এই বিষয়টা সত্যিই অদ্ভুত। আচ্ছা, আপনি বলুন, আপনার কি মনে হয় কিভাবে অবিকল মানুষের মতো একটা পুতুলের চুল বাড়তে পারে? তাহলে কি সত্যিই অকিকুর আত্মা এখনো ওই পুতুলের মধ্যে বাস করছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ব্যাখ্যা যেটা আমরা এখনো পর্যন্ত জানি না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমরা চেষ্টা করছি এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও বেশি করে আপনাদের জন্য নিয়ে আসার। আপাতত আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।